আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে আলফা নামের একটি স্পাই অ্যাকশন থ্রিলার সিনেমা, যেটিকে দাবি করা হচ্ছে পাঠান, কবির বা টাইগারের মতো স্পাই চরিত্রগুলোর সঙ্গে একই ইউনিভার্সের অংশ হিসাবে। তো চলুন দেখে নেওয়া যাক কী আছে সিনেমার কাহিনীতে। গল্পের শুরু হয় 1999 সালের 27 জুলাই, কার্গিল যুদ্ধের ঠিক পরপর। সেখানে আমরা দেখতে পাই সেনা কর্মকর্তা বিক্রান্ত কৌলকে নিজের যুদ্ধে মারা যাওয়া সহযোদ্ধাদের স্মরণ করছেন। তার সঙ্গে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ফতেহ সিং লাখাওয়াত, যিনি বিক্রান্তকে নিজের গুরু হিসাবে সম্মান করতেন। কার্গিল যুদ্ধে ভারত জয় পেলেও অসংখ্য সাহসী সেনাকে হারানোর কষ্ট সবার মনে গভীর ক্ষত তৈরি করেছিল। সেই সময় ফতেহ প্রথমবারের মতো বিক্রান্তের সামনে আলফা প্রোগ্রাম এর পরিকল্পনা তুলে ধরেন। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল এমন সুপার সোলজার তৈরি করা যারা শত্রুর এলাকায় ঢুকে সফলভাবে মিশন শেষ করে নিরাপদে ফিরে আসতে পারবে। প্রয়োজনীয় সব অনুমোদন ইতিমধ্যেই নেওয়া হয়েছিল, এখন শুধু বিক্রান্তের চূড়ান্ত সম্মতির অপেক্ষায় ছিল সবাই। তার সামনে প্রকল্পের নথি তুলে ধরা হয় এবং জানানো হয় এই পরিকল্পনা অনুমোদন পেলে ভারতীয় বাহিনী এমন এক সৈন্যদল পাবে যাদের পরাজিত করা প্রায় অসম্ভব হয়ে উঠবে। এই আলফা ছিল মূলত একটি সেরাম, যেটি মানুষের মস্তিষ্কে প্রবেশ করানো হলে তাদের শারীরিক কার্যক্ষমতা এতটাই প্রখর হয়ে ওঠে যে তারা অনেক দূরের জিনিস শুনতে পায়, না দেখেই ইন্দ্রিয় শক্তি ব্যবহার করে নিশানা লক্ষ্যভেদ করতে পারে এবং শারীরিক শক্তির শতভাগ ব্যবহার করতে পারে কোনো ক্লান্তি ছাড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার কিন্তু তার সৈন্যদের জন্য এমন একটি ওষুধ আবিষ্কার করেছিলেন, যেটির একটি বিকৃত সংস্করণ এখন বিপদগামী যুব সমাজ ইয়াবা নামে খায় আর কি। এরপর গল্প চলে যায় একটা গোপন সামরিক ঘাঁটিতে। সেখানে একটি বিশেষ মিশনের মহড়া চলছিল। খবর আসে মুম্বাইয়ের উপকূলে একটি অয়েল রিগ সন্ত্রাসীদের দখলে চলে গেছে। ঘটনাস্থলে ডিআরডিও, এনএসজি এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফতেহ জানান তিনি ইতিমধ্যেই তার সেরা আলফা সোলজারদের সেখানে পাঠিয়েছেন। তারপর দেখা যায় সেই সৈন্যরা পানির নিচ দিয়ে অয়েল রিগের দিকে এগিয়ে যাচ্ছে। আশ্চর্যের বিষয়, তাদের কারো কাছেই অক্সিজেন মাস্ক ছিল না। বিষয়টি নিয়ে সবাই অবাক হয়ে গেলে জানা যায় আলফা সেরাম পুশ করা সোলজাররা টানা 9 মিনিট পর্যন্ত পানির নিচে নিঃশ্বাস আটকে রাখতে সক্ষম। শুধু তাই নয়, তাদের শ্রবণ শক্তিও অস্বাভাবিকভাবে উন্নত হয়ে গেছে। অন্ধকারে কোনো নাইট ভিশন গগলস ছাড়াই তাদের চোখের বদলে শুধু শব্দ শুনেই বুঝে ফেলতে পেরেছে শত্রু কোথায় এবং কত দূরে অবস্থান করছে। তাদের রিফ্লেক্স এবং গতি এতটাই দ্রুত যে গুলি ছোড়ার পরও গুলির দিক ও গতি নিয়ন্ত্রণ করতে পারে তারা। অর্থাৎ তারা কার্যত চলন্ত যুদ্ধযন্ত্রে পরিণত হয়েছে। ফতেহ এর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা সব লক্ষ্যবস্তু ধ্বংস করে ফেলে। তবে পরে জানা যায় এটি ছিল আলফা প্রোগ্রামের একটি মহড়া মাত্র। উপস্থিত কর্মকর্তারা বিস্মিত হয়ে যায়। তখন ফতেহ পুরো প্রোগ্রামের গোপনীয়তা সম্পর্কে সবাইকে জানায়। এই প্রোগ্রাম সাধারণ মানুষের জন্য নয় এবং শুধুমাত্র বাছাই করা কিছু সেনার শরীরে বিশেষ আলফা সেরাম প্রয়োগ করা হবে। তারপর সামনে আসে এই সেরামের প্রধান গবেষক ডক্টর জন। তিনি ব্যাখ্যা করেন আলফা সেরাম মানুষের শরীরের শক্তি এবং রিজেনারেশন ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়, ফলে শরীর দ্রুত ক্ষত সারাতে পারে, আভ্যন্তরীণ অঙ্গগুলো আরও দ্রুত কাজ করে, রিফ্লেক্স বেড়ে যায়, শ্রবণ শক্তি উন্নত হয় এবং একজন সাধারণ মানুষ অসাধারণ শক্তিশালী যোদ্ধায় পরিণত হয়। তবে এর একটি বড় ঝুঁকিও ছিল। একবার এই সেরাম শরীরে প্রবেশ করলে মানুষ আর কখনোই আগের অবস্থায় ফিরে যেতে পারে না। সবকিছু বিবেচনা করে শেষ পর্যন্ত বিক্রান্ত এই প্রকল্পকে সমর্থন করে। সরকারের অন্যান্য নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারাও এই প্রকল্পে অনুমোদন দেয়। এভাবেই আলফা প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যায়। তারপর গল্প মোড় নেয় বিক্রান্তের ব্যক্তিগত জীবনের দিকে। তার স্ত্রী জানকী তখন 3 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু চিকিৎসকেরা জানান জানকীর শরীরের অবস্থা অত্যন্ত দুর্বল। সন্তান জন্ম নেওয়ার চেষ্টা করলে মা এবং সন্তান দুজনের জীবনই ঝুঁকির মুখে পড়তে পারে। নিরাপদ সমাধান হিসাবে গর্ভপাতের পরামর্শ দেওয়া হলেও জানকী সন্তানকে পৃথিবীতে আনতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা থেকে বিক্রান্ত এমন একটা কাজ করে যেটা তার করা উচিত ছিল না। তিনি গোপন গবেষণাগার থেকে আলফা সিরাম চুরি করে জানকীর শরীরে প্রয়োগ করেন। তার বিশ্বাস ছিল এই সিরাম যদি সৈন্যদের শক্তিশালী করতে পারে তাহলে জানকীকেও শক্তিশালী করতে পারবে এবং সে নিরাপদে সন্তান জন্ম দিতে পারবে। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হলেও খুব শীঘ্রই ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে আলফা সেরামের। যেসব সৈন্যের শরীরে আলফা সেরাম প্রয়োগ করা হয়েছিল
তাদের মস্তিষ্ক এতটাই হাইপার হয়ে যায় যেটা নেয়ার সক্ষমতা তাদের ছিল না। তাদের কারো মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যেতে হয়, কেউ মানসিকভাবে ভারসাম্য নষ্ট হয়ে পাগল হয়ে যায় এবং একে একে সবাই মারা যেতে থাকে। ডক্টর জন এই তথ্য ফতেহকে জানালে বিক্রান্ত বুঝতে পারে একই সেরাম তার স্ত্রীর শরীরেও রয়েছে, অর্থাৎ তার স্ত্রী ব্রেন হেমারেজ হয়ে মারা যেতে পারে। তিনি দ্রুত হাসপাতালে ছুটে যান। এদিকে ফতেও জানতে পারে যে বিক্রান্ত গোপনে সেরাম চুরি করেছিল। হাসপাতালে জানকির অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। আলফা সেরাম যেমন সৈন্যরা শরীরে সহ্য করতে পারেনি, তেমনি জানকিও শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারেনি। তবে অলৌকিকভাবে তার কন্যা সন্তানটি বেঁচে যায়। এই বিষয়টি ফতেহকে অবাক করে দেয়। যেখানে তাগরা সৈনিক জোয়ানরা এই সেরামের প্রভাব সহ্য করতে পারল না, সেখানে একজন নবজাতক কিভাবে সেটি সহ্য করে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। এর রহস্য জানতে হলে তাকে ওই বাচ্চার উপর পরীক্ষা চালাতে হবে। তারপর ফতেহ সেই শিশুটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তার বিশ্বাস ছিল শিশুটির শরীরে আলফা সেরামের প্রভাব রয়েছে এবং তার রক্ত থেকে সেই স্যাম্পল নিতে পারলে সে নতুন আলফা সৈন্য বানাতে পারবে, যারা সেরাম নেয়ার পরেও মারা যাবে না। সে শুধু একটি পরিবারের নয়, পুরো দেশের সম্পদ। ফতেহ তখন একটি চাতুরীর সাহায্য নেন। তিনি জানতেন বিক্রান্ত তার মেয়েকে ল্যাবরেটরিতে পরীক্ষা করতে দেবে না, তাই বিক্রান্ত যখন নিজের মৃত স্ত্রীকে দেখতে যায় সেই ফাঁকে ফতেহ তার মেয়েকে নিয়ে যায় এবং সেই জায়গায় রেখে দেয় অন্য আরেকজনের মৃত নবজাতক শিশু। পরে বিক্রান্ত যখন নিজের মেয়েকে ফেরত নিতে যায় তখন তাকে জানানো হয় যে তার মেয়ে মারা গেছে। প্রমাণ হিসাবে তার হাতে সেই মৃত নবজাতক তুলে দেওয়া হয়। স্ত্রী ও সন্তান দুজনকেই হারিয়েছেন ভেবে বিক্রান্ত সম্পূর্ণ ভেঙে পড়েন এবং সেনাবাহিনীর দায়িত্ব ছেড়ে দেন। কিন্তু প্রকৃত সত্য ছিল ফতেহ আসলে শিশুটিকে গোপনে সরিয়ে রেখে অন্য একটি মৃত শিশুকে বিক্রান্তের হাতে তুলে দিয়েছিল, অর্থাৎ বিক্রান্তের মেয়ে তখনও জীবিত ছিল। আলফা প্রোগ্রাম ব্যর্থ হওয়ায় বহু সৈন্যের মৃত্যু ঘটে এবং এর দায় এসে পড়ে কর্নেল ফতেহ এর ওপর। তার কোর্ট মার্শালের সম্ভাবনা তৈরি হলেও অতীতের অবদান বিবেচনা করে তাকে ডিমোশন করে লেফটেন্যান্ট কর্নেল বানিয়ে দেওয়া হয়। তারপর তাকে চেরাপুঞ্জির একটি দূরবর্তী সামরিক ঘাঁটিতে বদলি করা হয়, যেখানে বড় কোনো অভিযানও হয় না এবং এটি ছিল মূলত একটা পানিশমেন্ট পোস্টিং। বাইরে থেকে শাস্তি মেনে নিলেও ফতেহ এর ভেতরে জিদ কিন্তু একটুও কমেনি। তিনি গোপনে বিপুল অর্থের ব্যবস্থা করেন এবং রাজস্থানের নির্জন মরুভূমিতে নতুন একটি গোপন গবেষণাগার তৈরি করেন, যেখানে ডক্টর জনকে নিয়ে আবারও আলফা প্রোগ্রাম শুরু করেন তিনি। তাদের সবচেয়ে বড় ভরসা ছিল সেই বেঁচে থাকা শিশুটি, যাকে বিক্রান্তের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। মেয়েটির নাম রাখা হয়েছিল সীতা। তারপর সীতাকে দিয়ে একের পর এক পরীক্ষা শুরু করা হয়। নিয়মিত তার রক্তের নমুনা সংগ্রহ করা হতো এবং শরীর, মস্তিষ্ক, স্মৃতিশক্তি, বুদ্ধি সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হতো। ফতেহ শুধু একটি বিষয়ের অপেক্ষায় ছিল, সীতার শরীরে আলফা সিরাম ঠিক কবে পুরোপুরি সক্রিয় হবে। সময়ের সঙ্গে সীতা অন্যদের তুলনায় অনেক দ্রুত শিখতে শুরু করে। দাবা, কম্পিউটার এবং যুদ্ধ কৌশল সবকিছুই খুব অল্প সময়ে আয়ত্ত করে ফেলে সে। কিন্তু ফতেহ এর লক্ষ্য ছিল আরও বড়। তিনি চেয়েছিলেন সীতার ভিতরে আলফা শক্তির সম্পূর্ণ জাগরণ। ধীরে ধীরে সীতা বড় হতে থাকে, কিন্তু তার শৈশব ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। স্কুল, বন্ধু কিংবা পরিবারের ভালোবাসা কোনোটাই তার জীবনে ছিল না। তার পুরো পৃথিবী সীমাবদ্ধ ছিল ল্যাবরেটরি, পরীক্ষা আর কঠোর প্রশিক্ষণের মধ্যে। চোখ বেঁধেও সে শুধু ইন্দ্রিয়ের সাহায্যে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারত। তখনই স্পষ্ট হয়ে যায় আলফা সিরাম ধীরে ধীরে তার শরীরে পুরোপুরি কাজ করতে শুরু করেছে। সীতা আর সাধারণ মেয়ে নয়, বরং ধীরে ধীরে এক জীবন্ত অস্ত্রে পরিণত হচ্ছিল। তারপর গল্প সরাসরি চলে আসে 2026 সালে। অবসরের পর বিক্রান্ত কোল গোয়েন্দা সংস্থা র এ যোগদান করে। কালের বিবর্তনে তিনি তখন ভারতের গোয়েন্দা সংস্থা র এর প্রধান হয়েছেন। তার সামনে আসে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডের তদন্ত। বিভিন্ন নিরাপত্তা সংস্থার 5 জন শীর্ষ কর্মকর্তা রহস্যজনকভাবে নিহত হয়েছেন। তদন্ত করতে গিয়ে বিক্রান্ত জানতে পারে নিহত সবাই প্রায় 20 বছর আগে আলফা প্রোগ্রামের অনুমোদনের সঙ্গে জড়িত ছিল। তখনই তার ধারণা হয় এই হত্যাকাণ্ডের পেছনে সাধারণ কোনো খুনি নন, বরং আলফা প্রোগ্রামের সঙ্গেই জড়িত কেউ রয়েছে। অন্যদিকে প্রাপ্তবয়স্ক সীতা ফিরে আসে সেই পুরনো গবেষণাগারে, যেখানে তার পুরো শৈশব কেটেছিল। কিন্তু সে আর আগের লয়াল সীতা ছিল না। তার মধ্যে কোনো একটা পরিবর্তন এসেছে। এতদিন চোখ বন্ধ করে ফতেহ এর কথা শুনে গেলেও সে এখন বিদ্রোহী হয়ে ওঠে। বছরের পর বছর জমে থাকা ক্ষোভে সে সেই ল্যাবরেটরিতে থাকা উপস্থিত সবাইকে হত্যা করে। তারপর সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে এমন একটি বার্তা রেখে যায় যাতে বোঝা যায় তার প্রতিশোধের তালিকায় এখন আর মাত্র 2 জন মানুষ আছে, ফতেহ এবং বিক্রান্ত।
গোপন গবেষণাগার ধ্বংস করার পর সীতা বিক্রান্ত সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করে। অনুসন্ধান করতে গিয়ে সে জানতে পারে বিক্রান্ত এখন ভারতের গোয়েন্দা সংস্থা এর প্রধান এবং নিয়মিত স্পেনে যাতায়াত করেন। বিষয়টি সীতার কাছে সন্দেহজনক মনে হয়। তার মনে প্রশ্ন জাগে, স্পেনে এমন কি রয়েছে যার জন্য বিক্রান্ত বারবার সেখানে যায়। এরপর গল্পের পটভূমি চলে যায় স্পেনে। সেখানে আমরা পরিচিত হই দুর্গা নামের একটি মেয়ের সঙ্গে। দুর্গা একজন প্রতিভাবান অ্যাথলেট। প্রাণবন্ত স্বভাবের এই মেয়েটি খেলাধুলায় দারুণ দক্ষ এবং একেবারে সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবন কাটাচ্ছিল। কিছুক্ষণ পর বিক্রান্ত তার সঙ্গে দেখা করতে আসে। তখনই আমরা জানতে পারি দুর্গা আসলে বিক্রান্তের দ্বিতীয় মেয়ে। এরপর একটি ফ্ল্যাশব্যাকে পুরো রহস্য সামনে উন্মোচিত হয়। জানা যায় জানকী আসলে যমজ কন্যা সন্তানের মা হতে যাচ্ছিলেন, কিন্তু এই বিষয়টি তিনি বিক্রান্তকে জানতে দিতে চাননি। কারণ তার ধারণা ছিল দুটি সন্তানের কথা জানতে পারলে বিক্রান্ত হয়তো সন্তান জন্ম নেওয়ার ঝুঁকি নিতে দিতেন না। হাসপাতালে যখন ফতে নবজাতক শিশুটিকে দেশের সম্পদ বলে নিজের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন সেখানে উপস্থিত এক ডাক্তার পুরো ঘটনাটি শুনে ফেলেন। তিনি গোপনে দ্বিতীয় শিশুটিকে লুকিয়ে রাখে। ফলে ফতে একটি মেয়ে হয়েছে ভেবেই সীতাকে নিয়ে চলে যায়। কিন্তু ডাক্তার পরে বিক্রান্তকে সব সত্য বলে দেয় এবং দুর্গাকে তার কোলে দেয়। নিজের মেয়েকে নিরাপদে রাখার জন্য বিক্রান্ত তাকে স্পেনে পাঠিয়ে দেন। সেখানে পালিত মা বাবার কাছে বড় হতে থাকে দুর্গা। ফলে পৃথিবীর কেউই জানতো না যে বিক্রান্তের আরেকটি মেয়ে রয়েছে, কারণ জানলেই হয়তো ফতে তার এই মেয়েটিকেও চুরি করে নিয়ে যেত আলফা সেরাম বানানোর ল্যাবে। বর্তমান সময়ে বিক্রান্ত দুর্গার কাছে পুরো সত্য প্রকাশ করে। তিনি জানান দুর্গার যমজ বোন সীতা এখনও বেঁচে আছে, তবে ছোটবেলা থেকেই ফতে তাকে একটি জীবন্ত অস্ত্রে পরিণত করেছে। সীতা ভুল পথে চলে গেলেও তাকে এখন ফিরিয়ে আনা সম্ভব বলে বিক্রান্ত বিশ্বাস করে। সে কারণেই দুর্গা নিজের বোনকে ফিরিয়ে এনে ভেঙে যাওয়া পরিবারকে আবারও এক করার সিদ্ধান্ত নেয়। তারপর বিক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানায়। স্পেনে আসার আগে তিনি ফতের সঙ্গে দেখা করেছিলেন। তখন ফতে স্বীকার করে আলফা প্রোগ্রাম বন্ধ হয়ে যাওয়ার পরও গোপনে সেই গবেষণা সে চালিয়ে গেছে। সীতাকে দীর্ঘদিন ধরে কঠোর প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী যোদ্ধায় পরিণত করা হলেও এখন সে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একই সঙ্গে এটাও স্পষ্ট হয়ে যায় যে সব হত্যাকাণ্ডের দায় শেষ পর্যন্ত সীতার উপরই চাপানো হবে এবং তাকে খুঁজে বের করে হত্যা করার পরিকল্পনা রয়েছে তার। কিন্তু বিক্রান্ত কোনোভাবেই নিজের মেয়েকে হত্যা হতে দিতে চান না। তিনি তাকে বাঁচানোর পথই খুঁজছিলেন। এদিকে আমরা বুঝতে পারি সীতার শরীরের মতো দুর্গার শরীরেও আলফার প্রভাব কাজ করে। সেও নিজেকে সুপার সোলজারে পরিণত করতে পারে। এদিকে সীতা জানতে পারে বিক্রান্ত ভারতে ফিরে আসছে, তবে এবার তিনি দিল্লিতে নয় সরাসরি শ্রীনগরে যাচ্ছে। অনুসন্ধান করতে গিয়ে সীতা জানকীর পুরানো বাড়ির সন্ধান পেয়ে যায় এবং বিক্রান্তের আগেই সেখানে পৌঁছে যায়। অন্যদিকে বিভ্রান্ত করার জন্য বিক্রান্ত আগে থেকেই দুর্গাকে পাঠিয়েছিলেন তার সেই বাড়িতে, সতর্ক করে দিয়েছিলেন যে তারা আলাদা আলাদা পথে যাবে, কারণ কেউ একজন তাদের উপর নজর রাখছে। পরিকল্পনা অনুযায়ী দুর্গাও সেই বাড়িতে পৌঁছে যায়। ঠিক তখনই বাড়ির ভেতরে কারো উপস্থিতি টের পায় সে। আসলে দুর্গার শরীরেও আলফা সিরামের প্রভাব ছিল, কারণ দুই বোনের শরীরেই জন্মের আগে থেকে সিরামের প্রভাব পৌঁছে গিয়েছিল। সীতা আক্রমণ করার আগেই দুর্গা পাল্টা আঘাত হানে। তারপর শুরু হয় দুই যমজ বোনের মধ্যে এক দুর্দান্ত লড়াই। দুজনই অসাধারণ দ্রুতগতির দক্ষ এবং আলফা শক্তির অধিকারী। তবে ছোটবেলা থেকেই সামরিক প্রশিক্ষণ পাওয়ায় সীতা ধীরে ধীরে লড়াইয়ের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়। লড়াইয়ের এক পর্যায়ে সীতা যখন দুর্গাকে শেষ করে দিতে চাচ্ছিল, তখনই বিক্রান্ত সেখানে পৌঁছে যায় এবং তাকে থামানোর চেষ্টা করে। দুর্গা তখন সীতাকে নিজেদের আসল পরিচয় জানায়। তাকে জানানো হয় যে সে তার বোন এবং বিক্রান্ত তার বাবা। সীতা তখন ইমোশনাল হয়ে যাবার মিথ্যে অভিনয় করে হঠাৎ আক্রমণ করার মাধ্যমে তাদের অস্ত্র কেড়ে নেয়, গুরুতরভাবে আহত করে এবং শেষ পর্যন্ত অচেতন করে ফেলে। চেতনা ফিরে পাওয়ার পর বিক্রান্ত এবং দুর্গা সীতাকে সব সত্য বোঝানোর চেষ্টা করে। তবে তার আসল পরিচয়, নিজের পরিচয় এবং হারিয়ে যাওয়া সম্পর্কের কথা জানায় তারা। কিন্তু এত বছরের কষ্ট, একাকিত্ব আর ঘৃণা সীতার মনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। পরিবারের পরিচয় তার কাছে তখন আর কোনো মূল্য বহন করছিল না। সীতার বিশ্বাস ছিল বাবা ও বোন সবসময় স্বাভাবিক ও সুখের জীবন কাটিয়েছে, অথচ তার পুরো শৈশব কেটেছে গবেষণাগার, পরীক্ষা আর নির্মম প্রশিক্ষণের মাধ্যমে। অন্যদের যেখানে জন্মদিন মানে আনন্দ আর উদযাপন, সেখানে তার 18তম জন্মদিনে উপহার হিসেবে অপেক্ষা করছিল প্রথম প্রাণঘাতী মিশন। তার একটাই অভিযোগ ছিল যে তার বাবা যদি আগে থেকেই জানতো যে সীতাকে ফতে চুরি করেছে, তাহলে এত বছর ধরে কেন তাকে আনলো না। অবশ্য এর পেছনে বিক্রান্তেরও যুক্তি ছিল। সে যদি ফতেকে চার্জ করত, ফতে কখনোই সীতার আসল জায়গার কথা ফাঁস করত না, ফলে তার মৃত্যুও হতে পারত। এজন্য সবকিছু অজানার ভান করে নিজের অন্য মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছে সে। সীতা তখন তার জীবনের করুণ কাহিনী বলতে থাকে। ছোটবেলা থেকেই তার সঙ্গে অমানবিক আচরণ করত ফতে।
ফতে তাকে 18তম জন্মদিনে একটি আবেদনময়ী পোশাক পরিয়ে 5 স্টার হোটেলে নিয়ে যায়। সেখানে তাকে বিনোদিনী বানিয়ে পাঠানো হয় একজন মাফিয়ার কাছে। সীতাকে বলা হয়েছিল সেই মাফিয়াকে মেরে ফেলাই তার প্রথম মিশন। সীতা সেটাই করে দেখায়। সীতা ভেবেছিল তার বাবা হয়তো তাকে খুশি করার জন্য 5 স্টার হোটেলে বিশেষ আয়োজন করেছে, কিন্তু বাস্তবে ছিল সেটি একটি হত্যাকাণ্ডের মিশন। সেই দিনই সীতা প্রথমবার একটি প্রাণঘাতী মিশন সম্পন্ন করে। তারপর একের পর এক নতুন মিশন আসতে থাকে। ধীরে ধীরে মানুষ হত্যা করা তার কাছে একেবারে স্বাভাবিক বিষয় হয়ে যায়। তবে সবকিছু বদলে যায় যখন ফতে তাকে ডক্টর জনকে হত্যা করার নির্দেশ দেয়। ফতে এর দাবি ছিল ডক্টর জন বিশ্বাসঘাতক হয়ে গেছে এবং তার শাস্তি একটাই, মৃত্যু। কিন্তু ছোটবেলা থেকে এই জনের সান্নিধ্যেই বড় হয়েছিল সীতা, তাই এই মিশনে তার অনাগ্রহ দেখা যায়। সীতা ডক্টর জনকে হত্যা করতে গেলে তিনি যেন আগেই সব বুঝে তার জন্য অপেক্ষা করছিলেন। তখন তিনি বহু বছরের লুকিয়ে রাখা সত্য প্রকাশ করেন। ছোটবেলা থেকেই নিয়মিত সীতার রক্ত সংগ্রহ করা হতো এবং সেই রক্ত ব্যবহার করে আলফা সিরামের আরও একটি শক্তিশালী নতুন সংস্করণ তৈরি করা হতো। ফতে গোপনে ভারতের বিভিন্ন জায়গা থেকে মানুষকে অপহরণ করে আনত। তারপর সেই সিরাম তাদের শরীরের ওপর পরীক্ষা করা হলেও কেউই তা সহ্য করতে পারেনি। সবাই ভয়াবহ যন্ত্রণায় মারা যেত। ডক্টর জন সীতাকে একটি কবরস্থানে নিয়ে যায়, যেখানে সারি সারি কবর দেখিয়ে বোঝায় এইসব মৃত্যুর জন্য আলফা পরীক্ষাই দায়ী। বহু বছরের গবেষণার পর তিনি আলফা ভার্সন 2 তৈরি করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু সেটি সম্পূর্ণ করতে প্রয়োজন হতো সীতার মস্তিষ্কের কোষ। অর্থাৎ সেই পরীক্ষা শেষ করতে সীতা মূলত কার্যত জীবন্ত লাশে পরিণত হতো। তার মস্তিষ্ক থেকে যখন কোষ বাইরে নেওয়া হতো তখন সে কোমায় চলে যেত এবং তার জীবন বলতে আর কিছুই থাকতো না। তাই ডক্টর জন ইচ্ছে করে এই তথ্য এতদিন গোপন রেখেছিলেন ফতে এর কাছ থেকে, কারণ দীর্ঘদিন একসঙ্গে থাকতে থাকতে তিনি আর সীতাকে শুধুমাত্র পরীক্ষার বিষয় হিসেবে দেখতেন না, নিজের সন্তানের মতোই তার প্রতি মায়া জন্মায় তার। কিন্তু শেষ পর্যন্ত ফতে সব সত্য জেনে যায় এবং ডক্টর জনকে বিশ্বাসঘাতক ঘোষণা করে। ধীরে ধীরে ফতে তার রাস্তা পরিষ্কার করার জন্য আলফা মিশনের সাথে যারা জড়িত ছিল এবং তাকে শাস্তি দেওয়ার পেছনে যারা ছিল তাদের সবাইকে দেশের শত্রু ঘোষণা করে সীতাকে দিয়ে একে একে হত্যা করায়। মৃত্যুর আগে ডক্টর জন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যান। ফতে এই আলফা ভার্সন 2 কিন্তু ভারতের জন্য বানাচ্ছে না, সে অন্য একটি শক্তির কাছে সেটিকে বিক্রি করার চেষ্টা করছে। পাশাপাশি তিনি রহস্যময় মিশন ওডিসির কথাও উল্লেখ করেন। শেষ পর্যন্ত তিনি সীতাকে বিক্রান্তের সঙ্গে দেখা করার পরামর্শ দেন, কারণ পুরো সত্য একমাত্র বিক্রান্তি জানে। তারপর ডক্টর জন নিজেই নিজের জীবন শেষ করে দেন। এই ঘটনায় সীতা ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ তার জীবনে ডক্টর জনই ছিল একমাত্র মানুষ যিনি তাকে নিছক পরীক্ষার উপকরণ নয়, একজন মানুষ হিসেবে ভালোবেসেছিল। এবং এরপরেই আমরা দেখতে পেয়েছিলাম যে সীতা সেই ল্যাবে হামলা করে এবং ল্যাবকে ধ্বংস করে দেয়। বর্তমান সময়ে বিক্রান্ত সীতাকে বোঝায় সীতাকে দিয়ে এতদিন যে সকল মানুষকে হত্যা করা হয়েছে তারা আসলে দেশের শত্রু ছিল না, তারা ছিল শুধু ফতের ব্যক্তিগত শত্রু। ঠিক তখনই ফতের লোকজন সেই নিরাপদ আশ্রয়ের খোঁজ পেয়ে সেখানে পৌঁছে যায়। আসলে ফতে আগে থেকেই জানতো সীতার বিদ্রোহের কথা, তাই সে নিজেই বিক্রমের পেছনে লোক লাগিয়েছিল। পরিস্থিতি বুঝে বিক্রান্ত দ্রুত সিদ্ধান্ত নেন। তিনি দ্রুত 2 মেয়েকে আরেকটি নিরাপদ আশ্রয়ের ঠিকানা পাঠিয়ে দেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে পৌঁছানোর নির্দেশ দেন। সীতা একাই শত্রুদের মোকাবেলা করতে চাইলেও বিক্রান্তের কাছে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মিশন ওডিসির আসল রহস্য উদ্ঘাটন করা। তার পরিকল্পনা ছিল সীতা ও দুর্গাকে অনুসরণ করতে গিয়ে ফতে নিজের অবস্থান প্রকাশ করবে, আর সেই সুযোগে তিনি পুরো ষড়যন্ত্রের তথ্য বের করে ফেলবেন। জানকীর পুরনো বাড়িটাকে বিক্রান্ত আগে থেকেই একটি গোপন নিরাপদ ঘাঁটিতে পরিণত করেছিলেন। সেখানে অস্ত্র, মোটর বাইক এবং প্রয়োজনীয় সব সরঞ্জাম মজুদ ছিল। 2 মেয়েকে নিরাপদে মোটরসাইকেলে পাঠিয়ে দিয়ে তিনি একাই ফতের লোকজনদেরকে মোকাবেলা করেন। অসাধারণ কৌশল, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে তিনি একাই পুরো দলকে আটকে রাখেন। একই সঙ্গে সদর দপ্তরে যোগাযোগ করে মিশন ওডিসি সম্পর্কিত সব তথ্য সংগ্রহের নির্দেশ দেন তিনি। অন্যদিকে সীতা ও দুর্গা লাদাখের একটি গোপন আশ্রয়ের দিকে রওনা করে। এদিকে বিক্রান্ত ফতের কাছে পৌঁছানোর জন্য একটি বুদ্ধিদীপ্ত ফাঁদ পাতে। তিনি ফতে এর সহযোগীকে দিয়ে মিথ্যে খবর পাঠান যে সীতা ধরা পড়েছে এবং বিক্রান্ত মারা গেছে। সেই কৌশলেই তিনি ফতে এর অবস্থান জানতে সক্ষম হন। সব প্রস্তুতি নিয়ে বিক্রান্ত আগে থেকেই সেখানে পৌঁছান। আগেই শত্রুদের অবস্থানে বিস্ফোরক বসিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু ফতে কম চতুর ছিল না, সে নিজের লোকদেরকেই গুলি করে বিস্ফোরণ ঘটিয়ে পুরো পরিকল্পনা নষ্ট করে দেয়। তারপর বিক্রান্তকে বন্দি করে ফেলে ফতে এবং তার কাছে থাকা স্যাটেলাইট ফোনের কোঅর্ডিনেট থেকে সীতার অবস্থান জেনে নেয়। এদিকে সীতা এবং দুর্গা
লাদাখের একটি মন্দিরের মতো নিরাপদ আশ্রয়ে পৌঁছায়। সেখানে একজন বৃদ্ধ সাধু তাদের জন্য অপেক্ষা করছিল। প্রথমে মনে হয় তিনি তাদেরকে রক্ষার জন্যই সেখানে রয়েছেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফতেহের লোকজন সেখানে এসে পৌঁছে যায়। শুরু হয় তুমুল লড়াই। শত্রুর সংখ্যা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। লড়াইয়ের মাঝেই এক হামলাকারী সেই বৃদ্ধের মুখ থেকে কাপড় সরিয়ে দেয়। তখনই প্রকাশ পায় আসল পরিচয়। তিনি আর কেউ নন, সেই গোয়েন্দা কবির। তাকে চিনতে পেরে শত্রুরা হতবাক হয়ে যায়। তারপর কবির নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে একের পর এক শত্রুকে পরাস্ত করতে শুরু করেন। সীতা, দুর্গা এবং কবির একসঙ্গে মিলে ফতেহের বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। তবে এই সংঘর্ষে দুর্গা গুলিবিদ্ধ হয়। এরপর কবির তাদের একটি গ্রামের ঠিকানা দেন, যেখানে একজন বৃদ্ধা মহিলার সাহায্যে চিকিৎসা সম্ভব। সীতা আহত দুর্গাকে নিয়ে সেখানে পৌঁছে যায় এবং তার চিকিৎসা শুরু হয়। ঠিক সেই সময় বিক্রান্তের ডিভাইসে একটি কল আসে। ফোনের অপর প্রান্তে ছিল ফতেহ। কথা বলার মাধ্যমে সীতা বুঝতে পারে বিক্রান্ত এখন ফতেহের বন্দী। আহত হওয়া সত্ত্বেও দুর্গার সঙ্গে যেতে চাইলে সীতা তাকে থামিয়ে দেয়। জীবনে প্রথমবারের মতো সে নিজের বোনকে রক্ষা করার চেষ্টা করে। এতদিন যার মধ্যে কোনো অনুভূতি ছিল না, তার ভেতরেও এবার পরিবারের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জেগে উঠতে শুরু করে। তারপর সীতা একাই ফতেহের আস্তানায় পৌঁছে যায়। সেখানে আগে থেকেই নিখুঁতভাবে ফাঁদ পেতে রাখা হয়েছিল। বিক্রান্তের শরীরে বোমা বেঁধে রাখা হয় এবং চারপাশে মাটিতে পুঁতে রাখা হয় অসংখ্য ল্যান্ডমাইন। অসাবধানতা বশত সীতা একটি মাইনের উপর পা রাখতেই টাইমার চালু হয়ে যায়। ঠিক তখনই ফতেহ বহু বছরের লুকিয়ে রাখা আসল পরিচয় প্রকাশ করে। এতদিন নিজেকে ভারতের সবচেয়ে বড় দেশপ্রেমিক হিসেবে পরিচয় দিলেও এবার জানা যায় তার আনুগত্য ছিল সম্পূর্ণ অন্য দেশের প্রতি। সীতা ছোটবেলায় ফতেহের ব্রিফকেসের ভেতরে একটা পাকিস্তানের সেনাবাহিনীর পোশাক দেখতে পেয়েছিল। ফতেহ তাকে বলেছিল এটা ছিল সেই সেনার পোশাক যাকে সে প্রথম হত্যা করেছিল। এখন সীতা বুঝতে পারে এটি আসলে ফতেহেরই পোশাক ছিল, অর্থাৎ সে ছিল একজন পাকিস্তানি সৈন্য। এখানেই গল্পের সবচেয়ে বড় মোড় আসে। ফতেহ সিং লাখাওয়াত আসলে ভারতীয় সেনা কর্মকর্তা ছিলেন না। তিনি ছিলেন পাকিস্তানের একজন গোপন এজেন্ট। তার প্রকৃত নাম ছিল মেজর ফারার খান, যিনি পাকিস্তানের ফ্যালকন রেজিমেন্টের সদস্য ছিলেন। পরবর্তীতে তার বিচক্ষণতার কারণে তাকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এ নিয়োগ দেওয়া হয়। তাকে ঘিরে সাজানো হয় ওডিসি নামের একটি দীর্ঘমেয়াদী মিশন। সেই মিশনের সূচনা হিসাবে বহু বছর আগে জলপথে গোপনে ভারতে প্রবেশ করে তিনি হরিয়ানার একটি পরিবারকে বিস্ফোরণে হত্যা করেন এবং সেই হামলার সুযোগে প্রকৃত ফতেহ সিং লাখাওয়াত নামের এক ভারতীয় যুবকের পরিচয় চুরি করে নেন। এরপর সেই ভুয়া পরিচয় ব্যবহার করেই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন তিনি। পাকিস্তানের বিশেষ বাহিনীতে কঠোর প্রশিক্ষণ আগে থেকেই সম্পন্ন থাকায় ভারতীয় সেনাবাহিনীতে নিজের দক্ষতার প্রমাণ দিতে তার কোনো সমস্যা হয়নি। ধীরে ধীরে তিনি সবার বিশ্বাস অর্জন করেন এবং গুরুত্বপূর্ণ পদে উন্নীত হন এবং বছরের পর বছর গোপনে আইএসআই এর জন্য তথ্য পাচার করতে থাকেন। এমনকি কার্গিল যুদ্ধের সময়ও তার দেওয়া ইন্টেলের কারণে ভারতের বহু সেনা সদস্য প্রাণ হারিয়েছিল। এরপর ফতেহ ডক্টর জনের গবেষণার কথা জানতে পারে। ডক্টর জনের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ মানবিক। তিনি এমন একটি সিরাম তৈরি করতে চেয়েছিলেন যা যুদ্ধক্ষেত্রে সৈনিকদের জীবন বাঁচাতে সাহায্য করবে। কিন্তু ফতেহ এর পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। তার লক্ষ্য ছিল আলফা প্রোগ্রামকে পাকিস্তানের জন্য একটি নতুন জৈব অস্ত্রে পরিণত করা। তিনি চেয়েছিলেন আলফা সিরাম পাকিস্তানের সেনাদের হাতে পৌঁছাক এবং তারা সেটি ব্যবহার করে সুপার সোলজার তৈরি করুক। পরে ফতেহ স্বীকার করে গবেষণাটি শেষ হওয়ার আগেই তাড়াহুড়া করে পরীক্ষামূলকভাবে সিরাম ব্যবহার করাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। যদি তিনি আরও কয়েক মাস সময় দিতেন তাহলে হয়তো আলফা সিরাম সম্পূর্ণ সফল হয়ে উঠত। কিন্তু সেই তাড়াহুড়ার কারণেই বহু সৈন্য প্রাণ হারায়। এরপর বিক্রান্তের ভুলের কথাও সামনে আসে। তিনিও একই সিরাম নিজের স্ত্রীর শরীরে ব্যবহার করেছিলেন। জানকী বেঁচে থাকতে পারেনি, কিন্তু তার কন্যা সন্তানেরা অলৌকিকভাবে বেঁচে যায়। আসলে জন্মের আগে থেকেই শরীরে আলফা সিরাম যাওয়ায় তাদের শরীরে আলফা সিরামের বিরুদ্ধে এক প্রকার অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। এ কারণে আলফা সিরাম অন্যান্য সৈন্যদের মস্তিষ্কের ক্ষতি করলেও সীতা বা দুর্গা কারো মস্তিষ্কেরই ক্ষতি করতে পারেনি। ফতেহের কাছে সীতা শুধুমাত্র একজন মানুষ নয়, বরং চলমান এক ল্যাবরেটরির গিনিপিগ ছিল। তার পরিকল্পনা ছিল সীতার মস্তিষ্কের কোষ ব্যবহার করে আলফা ভার্সন 2 তৈরি করা এবং সেটি পাকিস্তানের হাতে তুলে দেওয়া। এ কথা শুনে সীতা বুঝতে পারে সে যদি তার পায়ের নিচের ল্যান্ডমাইন থেকে সরে যায় তাহলে বিস্ফোরণে সে নিজেও মারা যাবে এবং ফতেহ এর স্বপ্ন শেষ হয়ে যাবে। কিন্তু ফতেহ জানিয়ে দেয় তার পরিকল্পনা শুধু সীতার উপর নির্ভর করছে না এখন আর। লাদাখ এ যখন কবিরের ডেরায় তার পাঠানো সৈন্যদের সঙ্গে সীতা আর দুর্গা মারামারি করছিল, তখন সেই সৈন্যদের বডি ক্যামেরায় দুর্গার ছবিও ধরা পড়েছিল। দুর্গার মারামারি দেখেই ফতেহের কাছে সন্দেহ হয় যে সে কোনো সাধারণ নারী নয়। সেখান থেকেই সে খোঁজ নিয়ে জানতে পারে বিক্রান্তের শুধু একজন
নয়, আসলে দুজন মেয়ে রয়েছে। অর্থাৎ সীতা মারা গেলেও দুর্গাকে ব্যবহার করে আলফা ভার্সন 2 তৈরি করা সম্ভব। সে দুর্গা যেখানে অসুস্থ অবস্থায় ছিল সেখান থেকে তাকে ইতিমধ্যে তুলে এনেছে। এই সত্য জানার পর সীতা সম্পূর্ণ ভেঙে পড়ে। এত বছর যাকে নিজের বাবা বলে বিশ্বাস করেছিল সেই আসলে ছিল একজন বড় বিশ্বাসঘাতক। সব সত্য প্রকাশ করে ফতে বিক্রান্ত ও সীতাকে মৃত্যুর মুখে ফেলে নিজের সামরিক ঘাঁটির দিকে রওনা দেয়। যাবার আগে সে দেখতে পায় দুর্গা আর বিক্রমের উপর রেখে আসা ল্যান্ড মাইনের বিস্ফোরণ। সন্তুষ্ট মনে চেরাপুঞ্জি ঘাঁটিতে ফতে পাকিস্তান থেকে আনা ডাক্তার এবং সৈন্যদের নিয়ে চলে আসে। তাদের দেখে ভারতীয় ক্যাপ্টেনের সন্দেহ হয় এবং ফতেকে তারা চ্যালেঞ্জ করে, কিন্তু ফতে পাল্টা ভারতীয় সেনাদের জিম্মি করে ফেলে এবং ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। দুর্গাকেও জানানো হয় তার বাবা ও বোন আর বেঁচে নেই। এই খবর শুনে সে মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু গল্প তখনও শেষ হয়নি। সীতা অসাধারণ দক্ষতায় ল্যান্ডমাইনের ভারসাম্য ধরে রেখে বিক্রান্তকে উদ্ধার করে। তারপর ইচ্ছাকৃতভাবে তারা বিস্ফোরণ ঘটায় যাতে ফতে মনে করে তারা দুজনেই মারা গেছে। সীতা ও বিক্রান্ত দুজনেই আসলে জীবিত ছিল। তারা ফতে বাহিনীর একটি হেলিকপ্টার দখল করে চেরাপুঞ্জির দিকে রওনা করে, কিন্তু হেলিকপ্টারের পাইলট গোপনে বিপদ সংকেত পাঠিয়ে দেয়। ফলে ফতে বোঝা যায় হেলিকপ্টারে সবকিছু স্বাভাবিক নেই। সঙ্গে সঙ্গে সেটিকে লক্ষ্য করে হামলার নির্দেশ দেওয়া হয়। হেলিকপ্টারটি জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হয়। ফতে নিজেদের লোকদেরকে সেখানে পাঠালেও তারা আর ফিরে আসে না। তাদের বদলে ফিরে আসে সীতা ও বিক্রান্ত। তারপর শুরু হয় চূড়ান্ত আক্রমণ। সীতা উঁচু জায়গা থেকে গুলি চালিয়ে শত্রুদের দমন করতে থাকে, আর বিক্রান্ত মাটিতে নেমে সরাসরি যুদ্ধ করে। বাবা ও মেয়ে একসঙ্গে ফতে বাহিনীকে একের পর এক পরাজিত করতে থাকে। এদিকে ফতে আগে থেকেই পাকিস্তান থেকে অনেক ডাক্তার এবং বিজ্ঞানীকে এনে রেডি রেখেছিলেন। পরিস্থিতি খারাপ হতে থাকলে তাদের নির্দেশ দেওয়া হয় দুর্গার মস্তিষ্ক থেকে সেল নিয়ে দ্রুত চলে যেতে। কিন্তু দুর্গা তখন গলায় দড়ি দেওয়ার অভিনয় করে এবং সৈন্যদের অপ্রস্তুত অবস্থার সুযোগ নিয়ে দুর্গা নিজের বন্দিদশা থেকে মুক্ত হয়ে যায়। সে সেখানে থাকা গার্ডদেরকে পরাস্ত করে জিম্মি করে রাখা ভারতীয় সেনাদেরকেও মুক্ত করে। অবশেষে প্রথমবারের মতো বিক্রান্ত এবং তার দুই মেয়ে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ শুরু করে। শেষ মুহূর্তে ফতে স্নাইপার রাইফেল দিয়ে সীতাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু বিক্রান্ত নিজের জীবন বাজি রেখে সেই গুলি নিজের শরীরে বিদ্ধ করান এবং মেয়েকে বাঁচিয়ে দেন। গুরুতর আহত হলেও তিনি লড়াই চালিয়ে যান। তারপর সীতা দুর্গার হাতে বাবার দায়িত্ব তুলে দিয়ে একাই ফতে এর মুখোমুখি হয়। ফতে অত্যন্ত দক্ষ যোদ্ধা ছিল। ছোটবেলা থেকে সীতাকেই তিনি প্রশিক্ষণ দিয়েছিলেন, তাই সীতার প্রতিটি কৌশলই তার জানা ছিল। হাতাহাতির লড়াইয়ে কয়েকবার ফতেই এগিয়ে যায়, কিন্তু এবার পরিস্থিতি আগের মতো ছিল না। সীতা এখন আর শুধু প্রশিক্ষিত একটি অস্ত্র ছিল না, সে জেনে গিয়েছিল কার বিরুদ্ধে এবং কী উদ্দেশ্যে তাকে লড়তে হচ্ছে। এই সত্যটাই তাকে নতুন এক শক্তি দেয়। অবশেষে সীতা ফতেকে গুরুতরভাবে আহত করতে সক্ষম হয়। ফতে আশা করেছিল তাকে জীবিত গ্রেফতার করা হবে এবং কেউই তার মুখ থেকে কোনো সত্য বের করতে পারবে না, বরং বাদবাকি জীবন একজন লেফটেন্যান্ট কর্নেল হিসাবে সব সুযোগ সুবিধা সহ তার কারাগারের জীবন পার হবে। পাশাপাশি সব হত্যাকাণ্ডের দায়ও শেষ পর্যন্ত সীতার উপরই চাপিয়ে দেওয়া হবে। কিন্তু সেই পরিকল্পনা আর সফল হয় না। বিক্রান্ত বুঝতে পারে আইন মেনে সবসময় ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়, তাই সে সীতার হাতে নিজের পিস্তল তুলে দেয়। শেষ পর্যন্ত সীতা নিজেই ফতে এর জীবন শেষ করে দেয়। এভাবেই বিশ্বাসঘাতকতার উপযুক্ত শাস্তি তার প্রাপ্য পরিণতিতে গিয়ে শেষ হয়। এরপর গল্প ফিরে আসে শ্রীনগরে। বিক্রান্ত দুই মেয়ের সামনে ভবিষ্যতের নতুন পথ খুলে দেন। দুর্গাকে জানানো হয় চাইলে সে আবার স্পেনে গিয়ে নিজের স্বাভাবিক জীবন শুরু করতে পারে। অন্যদিকে সীতাকে বলা হয় শৈশব থেকেই তার জীবন ছিনিয়ে নেওয়া হয়েছিল, তাই সে চাইলে অন্য যে কোনো দেশে নতুন পরিচয়ে সম্পূর্ণ নতুন জীবন শুরু করার সুযোগ পাবে। তবে একজন বাবা এবং একই সঙ্গে এর প্রধান হিসাবে বিক্রান্ত আরও একটি প্রস্তাব দেন। যখনই দেশের প্রয়োজন হবে তারা চাইলে এর হয়ে কাজ করতে পারবে, যেমনটা দেশের জন্য একসময় পাঠান, টাইগার এবং কবির লড়াই করেছেন। তেমনি এবার সীতা ও দুর্গাও সেই বিশেষ দলের সদস্য হতে পারবে। শেষ পর্যন্ত দুই বোন এই প্রস্তাব গ্রহণ করে, আর এভাবেই সিনেমার গল্পের সমাপ্তি ঘটে। প্রিয় দর্শক, এখানে খেয়াল করে দেখবেন ফতে এর মিশনের নাম ছিল ওডিসি। ওডিসি মূলত একজন গ্রিক রাজার নাম, যার উল্লেখ পাওয়া যায় হোমারের বিখ্যাত মহাকাব্য ওডিসিতে। বছরের পর বছর যুদ্ধ করেও যখন গ্রিক সৈন্যরা ট্রয় নগরীর বিখ্যাত দেয়াল ভেদ করে ভেতরে ঢুকতে পারছিল না, তখন কিং ওডিসি এক ভয়ঙ্কর পরিকল্পনা করেন। তিনি জানতেন যে রোমানরা সমুদ্র দেবতা পোসাইডনের পূজা করত, তাই তিনি একটি বিরাট কাঠের ঘোড়ার মূর্তি বানান, যেটার ভেতরে ছিল ফাঁকা জায়গা, এবং সেই ফাঁকা জায়গায় লুকিয়ে ছিল তার বাছাই করা কয়েকজন সেরা সৈন্য। রাতের আধারে সেটিকে সাগর পাড়ে রেখে আসা হয়। সকালে ঘুম ভেঙে ট্রয় নগরীর লোকেরা দেখতে পায় সমুদ্র থেকে এক ঘোড়ার মূর্তি উঠে এসেছে। তাদের ধর্মগুরুরা সেই মূর্তিকে টেনে পোসাইডনের টেম্পলে নিয়ে যায় পূজা করার জন্য।
পরদিন রাতের আধারে সেই ঘোড়ার ভেতর থেকে গ্রিক সৈন্যরা বের হয়ে এসে ট্রয়নগরীর গেট খুলে দেয়। ফলে সেই গেট দিয়ে ঝাঁকে ঝাঁকে গ্রিক সৈন্যরা ঢুকে পড়ে এবং পতন ঘটায় ট্রয়নগরীর। এই ঘটনার নামানুসারে পরবর্তীতে ট্রোজান হর্স নামের প্রবাদটি চালু হয়, অর্থাৎ নিজের রূপে না এসে অন্য কোনো রূপে এসে শত্রুকে হারানোর যে পদ্ধতি। আমাদের এই আলফা সিনেমায় মিশন ওডিসির উদ্দেশ্য ছিল ঠিক একইভাবে মেজর ফেরার খানকে ভারতীয় সাজিয়ে ভারতীয় আর্মিতে প্রবেশ করানো। গ্রিকরা যেমন ঘোড়ার মূর্তির আদলে নিজেদের সৈন্যদেরকে ট্রয়নগরীর ভেতরে পাঠিয়েছিল, ঠিক একইভাবে একজন পাকিস্তানি মেজর ভারতীয় আর্মিতে ঢুকে কর্নেল ফতে সিংয়ে পরিণত হন। এই ব্যাপারটিকে অনেকটা সেই ট্রোজান হর্সের কাহিনীর মতোই দেখানো হয়েছে। এজন্যই মিশনটির নাম দেওয়া হয়েছিল ওডিসি। সিনেমাটি শেষ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে যায়। শুধু দেশপ্রেমের কথা বললেই সব কাজ সঠিক হয়ে যায় না। নিজের দেশের সৈনিক কিংবা নিরীহ মানুষদেরকে যদি পরীক্ষার উপকরণ হিসাবে ব্যবহার করা হয়, তাহলে সেটি কখনোই দেশপ্রেম হতে পারে না, বরঞ্চ সেটি প্রকৃত বিশ্বাসঘাতকতা। একই সঙ্গে সিনেমাটি এটাও দেখায়, একজন মানুষ যতই নির্মম হয়ে উঠুক না কেন, পরিবার, ভালোবাসা এবং সত্য একসময় তাকে আবার মানবিক পথে ফিরিয়ে আনতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের আলফা সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। বিদায়।